হ্যালো এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করি ভালো আছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, তোমাদের সাথে আজকে ফেসবুক লাইভে পিপিএস এর তরফ থেকে। তো একটু দেরি হয়ে গিয়েছে, আসলে 9টায় আসার কথা ছিল, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। এখন 9:20-এর মতো বাজে অলমোস্ট। তো আশা করি তোমাদের কোনো আপত্তি নেই একটু দেরিতে শুরু করাতেও। তারপর আমি আন্তরিকভাবে দুঃখিত কিছুটা দেরি হয়ে যাওয়াতে। যাই হোক, তো হচ্ছে আজকের এখন বায়োলজি ক্লাস, তোমাদের সন্ধ্যায় কেমিস্ট্রি ক্লাস ছিল, এখন তোমাদের বায়োলজি ক্লাস, ফ্রি ফেসবুক লাইভ ক্লাস। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আবারও বলছি, তোমাদের সাথে আছি। এবং আজকে যারা হচ্ছে গত ক্লাসে আমার ভিউয়ার্স ছিল তারা জানো আজকে আমি ডিএনএ নিয়ে আলোচনা করব, এবং গত ক্লাসে বলেছিলাম যে আজকে মূলত হচ্ছে আমি ডিএনএ নিয়ে আলোচনা করব, ডিএনএ এবং এর স্ট্রাকচার। সোজা কথা ডিএনএ বললে ভুল হবে, শুধু জিনিসটা হচ্ছে আমি পুরো নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব, যেটাতে আসলে তোমাদের অনেক সমস্যা থাকে এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই নিউক্লিক অ্যাসিড নিয়েই আজকে হচ্ছে মূলত আজকের ক্লাসটা। সো যারা এই মুহূর্তে জয়েন করেছো তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা শেয়ার করে নাও, তোমাদের বন্ধুদের মধ্যে পরিচিতদের মধ্যে শেয়ার করে নাও, সবাই মিলে ক্লাসটা করি। আশা করি ভালো কিছু হবে এবং পুরা কোপ হবে। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি একটু সবকিছু চেক করে আসছি এই মুহূর্তে যে সবকিছু ঠিক আছে কিনা। যেমন অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করছো, আমি জাস্ট কুইক লুক দেখে আসবো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে হচ্ছে কমেন্টস করছো, সালাম দিয়েছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। ওকে, সো আজকে হচ্ছে আহ, যেহেতু এভরিথিং ওকে, সবকিছু ক্লিয়ার, স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আজকে আমি হচ্ছে ক্লাস নিব মূলত আম, কি বলে, জাস্ট এক মিনিট, জাস্ট আ সেকেন্ড। ওকে, সো গাইস, দ্যাটস ইট। আশা করি হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে হোপফুলি। আজকে হচ্ছে তোমাদের ডিএনএ এর উপরে ক্লাস নিব, আমি আগেই বলেছিলাম, আগের ক্লাসেও বলে দিয়েছিলাম ডিএনএ পড়াবো। সো আজকে হচ্ছে তোমাদের ডিএনএ কি এবং এর ডিটেলস, ইন ডিটেলস আমি আলোচনা করব, ইনক্লুডিং নিউক্লিক অ্যাসিড, এবং এটা একই সাথে তোমাদের হচ্ছে এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন সবকিছুর জন্যই তোমাদের এটা কাজে লাগবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং এটাতে বোঝার অনেক কিছু আছে। ঠিক আছে, সো আর দেরি না করে আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে মেইনলি আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আমি হেডিংসটা দিয়ে দিচ্ছি, নিউক্লিক অ্যাসিড। জিনিসটা হচ্ছে অনেকের মনে একটা কোশ্চেন জাগে, অনেকের মনে হচ্ছে কনফিউশন জাগে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা আসলে কি, বা নিউক্লিক অ্যাসিড এই জিনিসটা কবে আবিষ্কৃত হয়েছে, বা ইত্যাদি ইত্যাদি। নিউক্লিক অ্যাসিড নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। জিনিসটা হচ্ছে আমি যদি এটার ব্যাপারে হচ্ছে ডিটেলস আলোচনা করতে চাই, সেক্ষেত্রে একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এইটা আবিষ্কার করেন হচ্ছে 1869 সালে। 1869 সালে হচ্ছে সুইডিশ চিকিৎসক ফ্রেডরিক মিশার উনি হচ্ছে পুজের ভিতরে এক ধরনের এই নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন, এবং উনি হচ্ছে পুজের যে শ্বেত রক্তকণিকা রয়েছে সেই শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস থেকে, মানে শ্বেত রক্তকণিকা তো এক ধরনের কোষ তাই না, সেই কোষের নিউক্লিয়াসের ভিতরে এই নিউক্লিক অ্যাসিডটা আবিষ্কার করেন, এবং উনি এর নাম দিয়েছিলেন হচ্ছে নিউক্লিন। ঠিক আছে, মানে আমি যদি বলি আবিষ্কার রিলেটেড, নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার রিলেটেড কিছু কথাবার্তা যদি বলি, তাহলে সেটা হচ্ছে কত সালে, 1869 সালে। ঠিক আছে, 1869 সালে, 1869, 1869 সালে কে ফ্রেডরিক মিশার, ঠিক আছে, মিশার, উনি কিসে আবিষ্কার করেছেন, শ্বেত রক্তকণিকার মানে কি বলে, পুজের ভিতর থেকে তিনি আবিষ্কার করেছেন পুজের যে শ্বেত রক্তকণিকা রয়েছে, পুজের ভিতরে যে শ্বেত রক্তকণিকা থাকে তার ভিতরে আবিষ্কার করেছিলেন, এবং তিনি নাম দিয়েছিলেন, নাম দেন কি, নাম দেন হচ্ছে দুঃখিত, একটু কাটাকাটি হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে আবারও আমি দিচ্ছি এখানে। ওকে, নাম দেন হচ্ছে নিউক্লিন, নাম দেন হচ্ছে নিউক্লিন। পরবর্তীতে বিজ্ঞানী হচ্ছে অ্যালব্রাচেট কোসেল, ঠিক আছে, অ্যালব্রাচেট কোসেল, উনি এই নিউক্লিন যেটা রয়েছে সেই নিউক্লিনের মধ্যে এটার একটা ধর্ম দেখতে পান, সেই ধর্মটা হচ্ছে অ্যাসিড ধর্ম।
অ্যাসিড ধর্ম দেখতে পাওয়ার জন্য পরবর্তীতে এটার নামকরণ করেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, এবং সেটা হচ্ছে কে কোসেল, এবং উনি এটা দেখতে পান 1894 সালে, 1894, 1894 সালে কোসেল, ঠিক আছে। কোসেল এই নিউক্লিন বা এই যে নিউক্লিন আবিষ্কার করেছিলেন, সেই নিউক্লিনের মধ্যে অ্যাসিড ধর্ম দেখতে পান, ঠিক আছে, নিউক্লিনে অ্যাসিড ধর্ম দেখতে পান। আমি এই অ্যাসিড ধর্ম কেন, কোথায়, কিভাবে আসে সবকিছু আলোচনা করব। জাস্ট ইনিশিয়াল কিছু জিনিস যারা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য যারা রয়েছে তাদের জন্য একটু ইনিশিয়াল কিছু জিনিস বলে দিচ্ছি। নিউক্লিনে অ্যাসিড ধর্ম দেখতে পান এবং নাম দেন হচ্ছে ওই নিউক্লিন যে নামটা ছিল সেই নিউক্লিন নামটা চেঞ্জ করে সেখানে নাম দেন হচ্ছে কি বলে, ওর নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, নাম দেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ওকে, নিউক্লিক অ্যাসিড। সো এই হচ্ছে প্রাথমিক আবিষ্কার রিলেটেড যে জিনিসপত্র, ঠিক আছে, প্রাথমিক আবিষ্কার রিলেটেড জিনিসপত্র হচ্ছে এগুলো, যে প্রথমে হচ্ছে মিশার দেখতে পান এবং তিনি নাম দিয়েছিলেন নিউক্লিন, পরবর্তীতে কোসেল এটার নাম চেঞ্জ করে নিউক্লিক অ্যাসিড দেন। তো কথা হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড নাম দিয়েছিলেন, এই নিউক্লিক অ্যাসিড নামটা দেওয়ার কারণ কি, ঠিক আছে, সেই কারণে আমি যাব। তার আগে আরো কিছু জিনিস আমাদের এখানে জানতে হবে। সেটা হচ্ছে এই যে নিউক্লিন বা নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে, নিউক্লিক অ্যাসিড আমরা জানি বর্তমানে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। সেই ডিএনএ এবং আরএনএ সেই জিনিসটা আবিষ্কার করেছিলেন আর একজন বিজ্ঞানী, সেটা হচ্ছে লেভাইন, ঠিক আছে, লেভাইন। আমি যদি তার বানানটা লিখি LAVINE, লেভাইন উনি হচ্ছে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পৃথক করেন, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পৃথক করেন। অর্থাৎ বর্তমানে আমরা যে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড দেখতে পাই, ডিএনএ এবং আরএনএ, সেটা আবিষ্কার করেছিলেন বা পৃথক করেছিলেন লেভাইন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আবিষ্কার বা পৃথক করা রিলেটেড বিজ্ঞানীদের কিছু অবদান বা হাবিজাব ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে কেন নিউক্লিক অ্যাসিড বলা হয়, নিউক্লিক অ্যাসিডটা কেন অ্যাসিড, এটা যদি আমরা বলি, এবং মানে সোজা কথা আমি এর নামের শানে নুজুলটা বের করবো যে কেন এটা নিউক্লিক অ্যাসিড কেন, ঠিক আছে। এটার কারণ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের তৈরি হওয়ার পিছনে তিনটা জিনিস থাকে, তিনটা জিনিস নিয়ে গঠিত, ঠিক আছে। আমি যদি গঠন বলি, গঠন হচ্ছে তিনটা জিনিস নিয়ে। এক নাম্বার হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে, পেন্টোজ সুগার। তার দুই নাম্বার হচ্ছে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। আর তিন নাম্বার হচ্ছে নাইট্রোজেন বেস, আমি যদি বলি N2 ক্ষার, ইংরেজিতে বললে নাইট্রোজেন বেস, আর হচ্ছে যদি ইয়া বলি বা কি বলে, ইংরেজিতে বললে হচ্ছে নাইট্রোজেন বেস, আর বাংলায় বলে নাইট্রোজেন ক্ষার, যেটাই বলে না কেন। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরি, ঠিক আছে। তো এখন এখানে এই যে ফসফরিক অ্যাসিড রয়েছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসিড। আর যেহেতু এটা নিউক্লিয়াসে পাওয়া যায়, এই জন্য এটার এই যে নিউক্লিক এই কথাটা এসেছে, বুঝতে পেরেছি। অর্থাৎ এই নিউক্লিক অ্যাসিড জিনিসটা হচ্ছে ও নিউক্লিয়াসে পাওয়া যায় এন্ড ওর মধ্যে অ্যাসিড রয়েছে, এই জন্য এই টোটালটার নাম হয়েছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি নিউক্লিক অ্যাসিডের গঠন মূলত হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে, একটা হচ্ছে পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার। এখন এই পেন্টোজ সুগার যেটা রয়েছে, সেই পেন্টোজ সুগারটা দুই ধরনের, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, ঠিক আছে। পেন্টোজ সুগার হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে রাইবোজ সুগার, রাইবোজ সুগার, আর দুই নাম্বার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। ওকে, দুঃখিত, এক মিনিট একটু। ওকে, ডিঅক্সি রাইবোজ। সো এই দুই ধরনের সুগার রয়েছে, তাই তো। এই রাইবোজ সুগার যদি থাকে তখন যে নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয় সেটার নাম হচ্ছে আরএনএ, আর যদি ডিঅক্সি রাইবোজ সুগার থাকে তখন সেটার নাম হয় ডিএনএ। সহজ হিসাব, এটা তোমরা সবাই জানো যে রাইবোজ অ্যাসিড যদি থাকে, রাইবোজ সুগার যদি থাকে তখন সেটাকে বলা হয় আরএনএ, আর যদি ডিঅক্সি রাইবোজ থাকে তখন সেটাকে বলা হয় ডিএনএ,
ঠিক আছে। সো আলটিমেটলি এই পুরো জিনিসটার ক্লাসিফিকেশনটা আমি আবারও দেখাবো, তবে গঠনটার জন্য আমি তোমাদের একটা চিত্র দেখাতে চাই। সেই চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে তুমি খেয়াল করে দেখো, এই যে কাঠামোটা রয়েছে, এই কাঠামোটা হচ্ছে সুগার, এটা হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে। আমি যদি এখানে লেখাই আছে সুগার, আবারও যদি বলি নাম্বার 1 এটা হচ্ছে সুগার, দেন এই অংশ যেটা এটা হচ্ছে ফসফেট, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফসফেট, এটা হচ্ছে নাম্বার 2 হচ্ছে ফসফেট, আর এই অংশ যেটা সেটা হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে ক্ষার, ঠিক আছে, মানে নাম্বার 3 এর হচ্ছে N2 বেস বা হচ্ছে ক্ষার, সোজা কথা। তো এই তিনটা জিনিস নিয়েই হচ্ছে মূলত নিউক্লিক অ্যাসিড তৈরি, ঠিক আছে। সো এখানে দেখো এই যে ফসফেট গ্রুপটা রয়েছে, ফসফেট গ্রুপ বা এটা অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিড, এই জন্য নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তো যেটা আমি একটু আগেও বলেছি। ওকে, এখন এই যে সুগার যেটা রয়েছে, সুগার, পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগারটা দুই ধরনের। আমি এই যে আগের স্লাইডে এখানেই বলেছিলাম যে পেন্টোজ সুগারটা দুই ধরনের। আমি এটার একেবারে স্ট্রাকচার সহ দেখাচ্ছি, যে আমরা যদি হচ্ছে পেন্টোজ সুগারটা আঁকি, ও দেখতে অনেকটা এরকম। পেন্টোজ সুগারটা হচ্ছে এরকম থাকে, এই যে এভাবে থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে ওর এখানে থাকবে হচ্ছে কি বলে এইচ, এখানে থাকে হচ্ছে ওর ও এইচ, এখানে থাকে হচ্ছে ও এইচ, এখানে থাকে হচ্ছে এইচ, এন্ড এই সাইডে হচ্ছে থাকবে CH2OH, আর এখানে থাকে হচ্ছে তোমার OH, ঠিক আছে। আমি যদি মার্কিং করি, আচ্ছা এখানে আরো থাকে, এই সাইডে এইচ, এই সাইডে হচ্ছে এইচ, আর মার্কিং করলে এটা হচ্ছে নাম্বার 1 কার্বন, নাম্বার 2 কার্বন, নাম্বার 3 কার্বন, নাম্বার 4 এন্ড হচ্ছে নাম্বার 5। এই হচ্ছে 5টা কার্বন থাকে, এবং এই 5টা কার্বনে কি বলে প্রত্যেকটাতেই দেখো হচ্ছে হাইড্রক্সিল রয়েছে, হাইড্রক্সিল রয়েছে, হাইড্রক্সিল রয়েছে। 4 নম্বরে হাইড্রক্সিল থাকে না সরাসরি, এটা হচ্ছে অক্সিজেনের সাথে, ও আবার হচ্ছে 1 নম্বরের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, এভাবে যুক্ত থাকে। এখানে ডাবল বন্ড না, অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ড, ঠিক আছে, অক্সিজেনের সাথে এভাবে যুক্ত থাকে। এন্ড 5 নম্বরে হচ্ছে এটা থাকে, এইটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে রাইবোজ, আমি ভুল বলেছি, এটা হচ্ছে রাইবোজ, এটা হচ্ছে রাইবোজ সুগার, রাইবোজের ইয়াটা হচ্ছে এরকম। আর ডিঅক্সিরাইবোজ যেটা, সেটা হচ্ছে এই যে 2 নাম্বার কার্বন রয়েছে, এই 2 নাম্বার কার্বনে এখানে হাইড্রক্সিল থাকে না, হাইড্রক্সিল না থেকে এখানে থাকে হচ্ছে হাইড্রোজেন। সো এই হাইড্রক্সিল যেহেতু থাকতেছে না, শুধু হাইড্রোজেন থাকতেছে, মানে একটা অক্সিজেন এখানে কমে যাচ্ছে, যার জন্য এই কাঠামোটাকে বলা হয় ডিঅক্সি। ডিঅক্সি মানে অক্সিজেন নাই বা অক্সিজেন সরিয়ে নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে? 2 নাম্বার থেকে, ঠিক আছে। সো এই জন্য এটা হচ্ছে ডিঅক্সি। আমি যদি ডিঅক্সির কাঠামোটা দেখাই, এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে, এরকম এখানে দেখাচ্ছি, ঠিক আছে। বাকি সবকিছু কিন্তু সেম থাকবে, জাস্ট হচ্ছে এখানে এই এইচ, এই 2 নাম্বার কার্বনে হাইড্রক্সিলের জায়গায় শুধু হাইড্রোজেন, জাস্ট পার্থক্যটা কিন্তু এই জায়গাতে, বাকি সব কিছু কিন্তু সেম থাকবে। এখানে এইচ, এখানে হচ্ছে এই যে এইচ, এখানে আসবে হচ্ছে CH2OH। সো এখানেও মার্কিং যদি করি 1 2 3 4 এন্ড এটা হচ্ছে 5, এন্ড এটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ওকে। সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। পার্থক্যটা কোথায়? এই যে 2 নাম্বার কার্বনে শুধু পার্থক্য, এখানে হাইড্রক্সিল রয়েছে, এখানে শুধু হাইড্রোজেন রয়েছে, জাস্ট এতটুকুই কিন্তু পার্থক্য, এছাড়া আর কিন্তু কোনো পার্থক্য নেই। সো এই গেল হচ্ছে পুরো সুগারের হিসাব, মানে সুগারটা হচ্ছে এই 2 ধরনের থাকে, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। সো রাইবোজ সুগার থেকে তৈরি হয় আরএনএ, আর ডিঅক্সিরাইবোজ সুগার থেকে তৈরি হয় ডিএনএ, ওকে। সো এই হচ্ছে রাইবোজের পার্থক্যটা গেল। এখন আসো আমি হচ্ছে তোমাদের এর পরের যে উপাদানটা রয়েছে এখানে, এই যে আমি সুগারের হিসাবটা পাইলাম, এখন আসো হচ্ছে আমি ফসফরিক অ্যাসিডের হিসাবটা, আসলে বলার কিছু নেই, ফসফরিক অ্যাসিডটা এক ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষার যেটা, সেটার হিসাবটা একটু বলবো, ঠিক আছে। নাইট্রোজেন ঘটিত যে ক্ষার, সেটার হিসাব যদি আমি বলি, তাহলে হচ্ছে ওটা এরকম আসবে, যে নাইট্রোজেন ঘটিত ক্ষারটা হচ্ছে দুই ধরনের, N2 বেস, N2 ক্ষার, এটা হচ্ছে মেইনলি থাকে 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন, আমি যদি এটাকে ভাগ করি, পিউরিন, আর 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন,
মিডিন। এখন পিউরিন ক্ষার যেটা, পিউরিন ক্ষার এটা হচ্ছে 2 রিং বিশিষ্ট, 2 রিং বিশিষ্ট। আর আমি যদি হচ্ছে পাইরিমিডিন ক্ষারের কথা চিন্তা করি, পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট, 1 রিং বিশিষ্ট। এখন অনেকের কাছেই ইয়া লাগতে পারে, কোশ্চেন লাগতে পারে, সেটা হচ্ছে 2 রিং বিশিষ্ট এবং 1 রিং বিশিষ্ট জিনিসটা কি। আমি যদি হচ্ছে আগের কাঠামো যেটা রয়েছে, আগের কাঠামোটার যদি এখান থেকে যদি চিন্তা করি, এখান থেকে যে 2 রিং বিশিষ্ট এবং 1 রিং বিশিষ্ট কাঠামোটা আসলে কি জিনিস, এখানে এই যে অংশটা, এই অংশটা খেয়াল করো, এটা হচ্ছে ক্ষার, নাইট্রোজেন গঠিত ক্ষার। এখানে তুমি চিন্তা করে দেখো, এই ক্ষারটার কিন্তু এই যে 2টা রিং রয়েছে, এই একটা রিং, আবার এই সাইডে আর একটা রিং। এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হবে 2 রিং বিশিষ্ট পিউরিন ক্ষার, ঠিক আছে। আর এভাবে 2টা রিং এর পরিবর্তে যদি জাস্ট একটা রিং থাকে, তখন সেটাকে বলা হয় 1 রিং বিশিষ্ট পাইরিমিডিন ক্ষার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো পিউরিন এবং পাইরিমিডিনের পার্থক্যটা, যে কোনটা পিউরিন কোনটা পাইরিমিডিন। ওকে, এখন এই পিউরিন যেটা রয়েছে, পিউরিনটা আছে 2 ধরনের, একটা হচ্ছে অ্যাডেনিন। পিউরিন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন এন্ড হচ্ছে গুয়ানিন, গুয়ানিন। 2 ধরনের পিউরিন ক্ষার রয়েছে। আর পাইরিমিডিন ক্ষার যেটা, পাইরিমিডিন ক্ষার রয়েছে 3 ধরনের, একটা হচ্ছে থাইমিন, তারপর হচ্ছে সাইটোসিল, সাইটোসিন এন্ড হচ্ছে ইউরাসিল। ওকে, সো এই হচ্ছে 3 ধরনের পাইরিমিডিন ক্ষার, মানে 1 রিং বিশিষ্ট। আর 2 ধরনের পিউরিন ক্ষার, সেটা হচ্ছে কি বলে 2 রিং বিশিষ্ট, ঠিক আছে। 2টা হচ্ছে পিউরিন ক্ষার 2 রিং বিশিষ্ট। এখন প্রত্যেকের একটা সংক্ষিপ্ত নাম রয়েছে। অ্যাডেনিনকে প্রকাশ করা হয় এ দ্বারা, গুয়ানিনকে প্রকাশ করা হয় জি দ্বারা, থাইমিনকে প্রকাশ করা হয় টি, সাইটোসিনকে সি, আর ইউরাসিলকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই হচ্ছে প্রত্যেকের সংক্ষিপ্ত প্রকাশের নিয়ম। সো আমরা N2 ক্ষার পাইলাম। একটু আগে আমি বলেছিলাম সুগারের কথা, সুগার 2 ধরনের আছে, রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর ফসফরিক অ্যাসিড তো এক ধরনের, ওটার আসলে আর কোনো প্রকারভেদ কিছু নাই। আর নাইট্রোজেন গঠিত ক্ষার যেটা, সেটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন ক্ষার আর একটা হচ্ছে পাইরিমিডিন ক্ষার। তার ডিটেইলস এখানে তোমাদের সামনে রয়েছে। পিউরিন হচ্ছে 1 রিং, আছে হচ্ছে পিউরিন হচ্ছে 2 রিং, আছে হচ্ছে 2টা অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং, আছে হচ্ছে 3টা, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। এই হচ্ছে আমাদের ক্ষারের হিসাব। এখন এরা কিভাবে একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে এই নিউক্লিক অ্যাসিড তৈরি করে, এখন আমরা সেটা দেখব। ধাপে ধাপে আমরা ডিএনএ এর দিকে যাব। ওকে, সো আমি যদি এখন চিন্তা করি, প্রথমেই আমি একটা লিখি সুগার, ঠিক আছে। প্রথমেই একটা আমি সুগার লিখব, ধরো হচ্ছে পেন্টোজ সুগার, সেটা হতে পারে রাইবোজ, হতে পারে ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। তো যে কোনো একটা হলেই হয়। আমি প্রথমেই হচ্ছে লিখি একটা সুগার, এই হচ্ছে একটা সুগার। আমি যদি আঁকি, লাইক আমি রাইবোজ সুগারটাই আঁকি, ঠিক আছে। রাইবোজ সুগার প্রথমে হচ্ছে এই হচ্ছে ও এইচ, 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 ও এইচ, ও এইচ, এখানে হবে এইচ, এই নিচে এখানে হচ্ছে এইচ, এই সাইডে হচ্ছে CH2OH। ওকে, সো এখন এই যে আমি যে রাইবোজ সুগারটা আঁকলাম, এই রাইবোজ সুগার মার্কিং করলে এটা হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 4, দুঃখিত 4, আর হচ্ছে 5। সো এখন এই রাইবোজ সুগারের ক্ষেত্রে যেটা হবে, রাইবোজ সুগারের এই যে নাম্বার 5 কার্বন রয়েছে, নাম্বার 5 কার্বনের সাথে এসে যুক্ত হয় ফসফেট, নাম্বার 5 কার্বনের সাথে এসে যুক্ত হয় ফসফেট। এন্ড নাম্বার 1 যে কার্বন রয়েছে, নাম্বার 1 কার্বনের এই যে হাইড্রক্সিল গ্রুপ, এই হাইড্রক্সিল গ্রুপের সাথে এসে যুক্ত হয় নাইট্রোজেন বেস। তোমরা যদি আগের চিত্রটাই খেয়াল করে দেখো, এখানে আমি যদি মার্কিং করি, এটা ছিল নাম্বার 1 কার্বন, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এন্ড এটা ছিল নাম্বার 5। এই যে 5 নাম্বার কার্বনের সাথে দেখো এই যে ফসফেট গ্রুপটা আসছে, 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপটা আসছে। এন্ড এই 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন যে গ্রুপটা আছে, সেই নাইট্রোজেন গ্রুপটা আসছে। বুঝতে পারছি? তার মানে আমি সহজে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যখন কোন একটা সুগারের সাথে এই 5 ফসফেট যুক্ত হয়, সেটা প্রথমত আসে হচ্ছে নাম্বার 5 এ। আর যদি নাইট্রোজেন যুক্ত হয়, সেটা প্রথমত আসে হচ্ছে নাম্বার 1 এ, ঠিক আছে। সো এইখানে আবার একটা ইস্যু আছে, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে
যখন প্রথম এই সুগারের সাথে, মানে প্রথমে যদি আমি হচ্ছে এভাবে একটা কাঠামো লিখি যে সুগার প্লাস ফসফেট, ঠিক আছে, সুগার প্লাস হচ্ছে ফসফেট, এরকম যদি কাঠামো লিখি, তখন এটা একটা বিশেষ নাম রয়েছে, এই কাঠামোটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। এটাকে বলা হয় নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। ওকে, এটা হচ্ছে নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওসাইডের সাথে এই নাম্বার 1 কার্বনে যখন আর একটা নাইট্রোজেন বেস যুক্ত হবে, তার মানে নিউক্লিওসাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস N2 ক্ষার, দেন এই দুইটা মিলে যে কাঠামোটা তৈরি হবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, নিউক্লিওটাইড। সো আবারও বলছি, সুগার প্লাস ফসফেট ইকুয়ালস টু নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইড প্লাস হচ্ছে N2 ক্ষার ইকুয়ালস টু নিউক্লিওটাইড। সো এই নিউক্লিওটাইড যেটা রয়েছে সেটার চিত্রই কিন্তু আগের পেজে এটা, এখানে দেখো তোমাদের এই চিত্রের মধ্যে কিন্তু বলা আছে নিউক্লিওটাইড স্ট্রাকচার। সো নিউক্লিওটাইডে দেখো সুগার রয়েছে, তারপর হচ্ছে ফসফেট রয়েছে, এন্ড হচ্ছে বেস রয়েছে। সো তিনটাই যদি থাকে তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড, সরি নিউক্লিওটাইড। আর যদি বেস না থাকে, বেস বাদ শুধু সুগার রয়েছে, ফসফেট রয়েছে, তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। ঠিক আছে, তার মানে প্রথমে হচ্ছে নিউক্লিওসাইড, তারপরে হচ্ছে নিউক্লিওটাইড। ওকে, এখন কথা হচ্ছে যদি এই যে নাইট্রোজেন বেস গুলো রয়েছে, আমি এখানে একটা সাজাই, এখানে আমি সাজাতেই পারি যে নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের হিসাবটা পাইলাম এখানে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, নিউক্লিওটাইড যখন তৈরি হচ্ছে, এই যে নিউক্লিওটাইড যখন তৈরি হচ্ছে, দুঃখিত, নিউক্লিওটাইড যখন তৈরি হচ্ছে তখন সেখানে কিন্তু নাইট্রোজেন ক্ষার আসছে, তাই না? এখন নাইট্রোজেন ক্ষার আমি দেখেছিলাম, নাইট্রোজেন ক্ষারটা হচ্ছে প্রধানত দুই ধরনের, পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আবার আছে দুইটা, পাইরিমিডিনের তিনটা, টোটাল 5টা। সো এই নাইট্রোজেন ক্ষার যেটা রয়েছে তার উপর ডিপেন্ড করে নিউক্লিওটাইডের নাম কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, নিউক্লিওটাইডের নাম এক একটা হতে পারে। যেমন আমি যদি সহজ ভাবে বলি, লাইক আমি এভাবে একটা লিখতেই পারি, যেরকম একটা কাঠামো লিখতে পারি যে এরকম, লাইক হচ্ছে একটা সুগার, এ হচ্ছে একটা সুগার, এই সুগারের সাথে যুক্ত হয়েছে একটা হচ্ছে ফসফেট, সুগারের সাথে যুক্ত হলো একটা ফসফেট, এটা হচ্ছে নিউক্লিওসাইড, আর এর সাথে যুক্ত হলো একটা নাইট্রোজেন, এর সাথে যুক্ত হলো একটা নাইট্রোজেন, এটা হয়ে গেল নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইড যেটা, সেখানে এই নাইট্রোজেন জাতীয় যে ক্ষারটা সেটা যদি হয় অ্যাডেনিন, এটা যদি অ্যাডেনিন হয় তখন আমি সেটাকে বলতে পারি অ্যাডিনোসিন ফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, কারণ ফসফেট এখানে কয়টা আছে? একটা। সো আমি এটাকে বলতে পারি অ্যাডিনোসিন মনোফসফেট। যদি এখানে নাইট্রোজেন ঘটিত ক্ষার এখানে অ্যাডেনিনের পরিবর্তে গুয়ানিন থাকে, তখন আমি সেটাকে বলতে পারি গুয়ানোসিন মনোফসফেট। যদি এখানে থাকে থাইমিন, তাহলে আমি বলতে পারি থাইমিন মনোফসফেট। মানে নাইট্রোজেন ঘটিত ক্ষার যেটা রয়েছে ওর নাম পরিবর্তনের সাথে সাথে এই টোটাল নিউক্লিওটাইডের নামও পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো নিউক্লিওটাইডের নামগুলো কিভাবে আসে। ওই যে যেমন হচ্ছে যদি 3টা ফসফেট থাকে, এই একটা ফসফেট এখানে আছে, যদি এখানে 3টা ফসফেট থাকে, আরো একটা ফসফেট, এখানে আরো একটা ফসফেট যদি থাকে, 3টা ফসফেট থাকে, তখন সেটাকে বলা হবে অ্যাডিনোসিন। সাপোজ আমি এখানে বললাম এই দুইটা নাই, আছে হচ্ছে অ্যাডিনোসিন, তখন আমি সেখানে নামটা দিব অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে নামটা হবে তখন কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সংক্ষেপ যদি করি এটিপি। বুঝতে পারছি? যদি এখানে এই গুয়ানোসিন ধরি তাহলে জিটিপি, তাহলে হবে হচ্ছে জিটিপি। যদি এখানে আমি হচ্ছে এভাবে অন্য কোনোটা ধরি তাহলে হচ্ছে ভাবে নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এই এটিপি জিটিপি কিভাবে আসছে আশা করি বুঝতে পারছি। এই নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন ঘটিত ক্ষার আলাদা আলাদা হওয়ার কারণে ওর নামটা আলাদা আলাদা হয়, নামটা চেঞ্জ হয়। ওকে, এখন এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার, একটা সিঙ্গেল নিউক্লিওটাইড স্ট্রাকচার। বাট একটা নিউক্লিওটাইডের সাথে যখন আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়, তারা কিভাবে যুক্ত হয়? ঠিক আছে, মানে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা, আমি যে একটা নিউক্লিওটাইড আমি আবার এখানে এঁকে দেখাচ্ছি যে লাইক আমি যদি এখানে চিন্তা করি, এই হচ্ছে একটা সুগার, এই সুগারের সাথে হচ্ছে এই একটা ফসফেট, আর এই হচ্ছে একটা নাইট্রোজেন, হয়ে গেল একটা নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইডের সাথে আরেকটা যদি নিউক্লিওটাইড যুক্ত করি, সেটা এই ফসফেট যুক্ত হবে, এই সুগারটা আরেকটা ফসফেট, তার সাথে হচ্ছে আরেকটা সুগার নাইট্রোজেন, আবার হচ্ছে ফসফেট, আবার হচ্ছে সুগার, আবার হচ্ছে নাইট্রোজেন, আবার হচ্ছে ফসফেট, সুগার, নাইট্রোজেন।
এখানে দেখো এই হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই আরেকটা নিউক্লিওটাইড, এই হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড, আবার এই আরেকটা নিউক্লিওটাইড। এখানে দেখো একটার সাথে একটা নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা বড় নিউক্লিওটাইড চেইন তৈরি করছে। তো এই চেইনটা কি বলা হয়? পলিনিউক্লিওটাইড চেইন। ঠিক আছে? তো এই পলিনিউক্লিওটাইড চেইনটা তৈরি হচ্ছে এইভাবে সুগারের সাথে ফসফেট যুক্ত হয়ে, সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট এভাবে তৈরি হয়ে পলিনিউক্লিওটাইড চেইনটা তৈরি হচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা এখানে পুরো স্ট্রাকচারটা যদি দেখি তখন আমি কোশ্চেনটা আবারও করব। এই হচ্ছে আমার পুরো স্ট্রাকচার। ঠিক আছে? পুরো স্ট্রাকচার এখানে আমি যদি ধরে হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে চিন্তা করি, ও এইচ, এটা হচ্ছে ও এইচ, এখানে হচ্ছে এইচ এইচ এইচ, এখানে হচ্ছে সিএইচ টু ও এইচ, এখানে হচ্ছে এইচ ও এইচ, এভাবে চিন্তা করি। এখন কথা হচ্ছে, আমি আগে দেখেছিলাম যে প্রথম আমার এই যে মার্কিং যদি করি 1 2 3 4 5, আমি জানি প্রথম ফসফেটটা যুক্ত হয় এই 5 নম্বরে। 5 নাম্বার এখানে হাইড্রোক্সিলটা চলে যায়, এই হাইড্রোক্সিলের পরিবর্তে এখানে একটা ফসফেট আসে। ওকে, সো আর 1 নাম্বারের সাথে এসে যুক্ত হচ্ছে নাইট্রোজেন। এই দুইটা আমি পাইলাম, এই ফসফেট আর নাইট্রোজেনটা পাইলাম। তো যখন এই সুগারের সাথে আবার একটা, এই যে এখানে নতুন একটা ফসফেট যখন তৈরি হচ্ছে, সেই ফসফেটটা কত নাম্বারের সাথে যুক্ত হচ্ছে? সেটা হচ্ছে এই 3 নাম্বারের সাথে। 3 নাম্বারের এই হাইড্রোক্সিলটা এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে, 3 নাম্বারের হাইড্রোক্সিল এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, শুধু অক্সিজেন থাকে। অক্সিজেনের সাথে ও নতুন করে আরেকটা ফসফেট এসে এখানে যুক্ত হয়। বুঝতে পারছি জিনিসটা, যে এখানে এই প্রথম থাকে হচ্ছে 5 নাম্বারের সাথে, পরবর্তী যখন ফসফেট যুক্ত হয় তখন হচ্ছে এখানে 3 নাম্বারের সাথে যুক্ত হয়। তার মানে আলটিমেটলি যে আমি একটা ভাবে চেইন পাই, যে পি এস এন, আবার হচ্ছে পি, তারপর হচ্ছে এস এন, আবার হচ্ছে পি এস এন, এভাবে একটা চেইন যে পাই, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আবার এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে নিচেটা হচ্ছে 3 নাম্বার, আবার হচ্ছে এখানে 5 নাম্বার, এভাবে। আমরা বুঝতে পারছি 5 3 5 3 5 3 এভাবে হচ্ছে একটা চেইন তৈরি হয়, এভাবে একটা চেইন গঠন করে। ঠিক আছে? সো পলিনিউক্লিওটাইড চেইন গঠন করার সময় ফসফেটটা সুগারের 5 নম্বরে অথবা 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখানে আমি যদি পুরো একটা স্ট্রাকচার দেখাই, এই হচ্ছে একটা ফুল পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার। যদি এখানে খেয়াল করো, এই হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই হচ্ছে একটা নিউক্লিওটাইড, যে নিউক্লিওটাইডের এটা হচ্ছে ফসফেট গ্রুপ, এটা হচ্ছে ওর 5 নাম্বার কার্বন, এই হচ্ছে নাম্বার 5 কার্বন, আর এটা হচ্ছে নাম্বার 3 কার্বন। ঠিক আছে? সো এই 5 কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ রয়েছে, এখানে একটা নাইট্রোজেন বেস রয়েছে, আর ও নিজে হচ্ছে সুগার। সেম ভাবে আবার এখানে এই একটা ফসফেট গ্রুপ, এ হচ্ছে সুগার, এ হচ্ছে নাইট্রোজেন, আবারও সেম ভাবে পি এস এন, আবারও সেম ভাবে পি এস এন। ঠিক আছে? সো এভাবেই কিন্তু একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হয়। এবং এই পলিনিউক্লিওটাইড চেইন যেটা, এইটাকেই ধরা হয় মেইনলি ডিএনএ অথবা আরএনএ। ঠিক আছে? যদি এরকম পলিনিউক্লিওটাইড চেইন একটা হয়, সিঙ্গেল চেইন যদি হয় তখন সেটা হচ্ছে আরএনএ, আর যদি ডাবল চেইন হয় তখন সেটাকে বলা হয় ডিএনএ। ওকে, সো জিনিসটা হচ্ছে এরকম, অনেকটা হচ্ছে এরকম হয়। আমি যদি হচ্ছে এভাবে বলি যে কি বলে, প্রথম হচ্ছে এই পি, তারপর হচ্ছে পি এর সাথে এস, তার সাথে হচ্ছে এন, তারপরে আবার পি, আবার হচ্ছে সরি এখানে হচ্ছে এস, এ হচ্ছে এন, আবার হচ্ছে পি, এ হচ্ছে এস, এ হচ্ছে এন। এভাবে যদি সিঙ্গেল চেইন থাকে, সিঙ্গেল চেইন, তখন সেটাকে বলা হবে আর এন এ। ঠিক আছে? একটা স্ট্র্যান্ড যদি থাকে তখন সেটা হচ্ছে আরএনএ। আর যদি দুইটা স্ট্র্যান্ড থাকে, একটা হচ্ছে পি এস এন, আবার হচ্ছে পি এস এন, তারপর হচ্ছে পি এস এন। দেন যদি উল্টা ভাবে আসে, তুমি একটা জিনিস চিন্তা করো, এই সেম চেন আমি যদি এই দুইটা সেম চেন পাশাপাশি রাখি, সেভাবে কিন্তু আসলে তারা বন্ধন তৈরি করতে পারে না। বন্ধন তৈরি করার জন্য এই চেনটা যদি এভাবে থাকে, এই মুখী নিম্নমুখী থাকে, অন্য চেনটা ঠিক বিপরীতমুখী হতে হবে। তার মানে অন্য চেনটা শুরু হবে এভাবে, পি, তারপর হচ্ছে এস, এটার সাথে এন, আবার পি, তারপর হচ্ছে এস এর সাথে এন, আবার হচ্ছে পি, আবার হচ্ছে এখানে এস এর সাথে হচ্ছে এন।
তার মানে এই চেইনটা যেভাবে হবে এই চেইনটা ঠিক তার বিপরীতমুখী হবে। তার মানে আমি একটু আগে যে বলেছিলাম যে এখানে 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এভাবে যদি হয় তার মানে এই চেইনটা হবে ঠিক তার উল্টা। তার মানে এই চেইনের ক্ষেত্রে এই সাইডটা হবে 5, এই সাইডটা হবে 3, আবার হচ্ছে তোমার এখানে হবে হচ্ছে 5, এখানে হবে 3, আবার এখানে হবে হচ্ছে 5, এই সাইডটা হবে হচ্ছে 3। ঠিক আছে, এই সাইডে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় সেটা হবে 3। তার মানে এই চেইনটা যদি হচ্ছে 5 থেকে 3 মুখী হয়, 5 প্রান্ত থেকে 3 প্রান্তমুখী, এই চেইনটা হবে হচ্ছে 3 থেকে 5 মুখী, 3 থেকে 5 প্রান্তমুখী। ঠিক আছে, সো একটা চেইন আর একটা চেইনের সম্পূর্ণ বিপরীত হয়। আর এই যে নাইট্রোজেন গুলো রয়েছে, নাইট্রোজেন গুলো পরস্পরের মধ্যে একটা করে একাধিক করে বন্ধন তৈরি করে এবং সেই বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এভাবে দুর্বল হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ঠিক আছে, দুর্বল হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তো এই দুর্বল হাইড্রোজেন বন্ধন তৈরি করার মাধ্যমেই দেখো একটা ডাবল চেইন একটা কাঠামো তৈরি হচ্ছে। ডাবল চেইন কাঠামোটার নামই হচ্ছে ডিএনএ। ঠিক আছে, দুই চেইন বিশিষ্ট কাঠামো। তো এই দুই চেইন বিশিষ্ট কাঠামোর তাহলে মূল চেইনটা তৈরি হচ্ছে কার মাধ্যমে? সুগার ফসফেট বন্ধনের মাধ্যমে। আর মাঝখানের ধাপগুলো তৈরি হচ্ছে নাইট্রোজেনের মধ্যে, এই যে নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে। ঠিক আছে, সো এই নাইট্রোজেনের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটাও বন্ধন তৈরি হওয়ার কিছু প্রসেস আছে। সেই প্রসেসটা একটা নিয়মের মধ্যে ব্যাখ্যা করা যায়, যেটাকে বলা হচ্ছে বিজ্ঞানী চারগাফের আবিষ্কৃত চারগাফ রুল। সেই চারগাফ রুলটা হচ্ছে, আমি সবসময় এটাকে এভাবে ব্যাখ্যা করি, আমি তুমি গরু ছাগল। ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমি তুমি গরু ছাগল মানে হচ্ছে আমি দেখেছিলাম নাইট্রোজেন বেস কয় ধরনের আছে। N2 ক্ষার, এটা আছে হচ্ছে অ্যাডেনিন, তারপর হচ্ছে গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এর মধ্যে ডিএনএ তে থাকে হচ্ছে 4টা। ডিএনএ তে থাকে হচ্ছে অ্যাডেনিন, তারপর হচ্ছে থাইমিন, সাইটোসিন আর হচ্ছে গুয়ানিন। এই 4টা থাকে হচ্ছে ডিএনএ তে। আর আরএনএ তে হচ্ছে এই থাইমিনটা থাকে না, থাইমিন থাকে না, তার পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। তার মানে আরএনএ এর ক্ষেত্রে থাকবে হচ্ছে এ ইউ জি সি। ঠিক আছে, এতটুকু সত্য শুধুমাত্র ডিএনএ এবং আরএনএ তে পার্থক্য। সো ডিএনএ তে কার সাথে কে যুক্ত হবে বা আরএনএ তে কার সাথে কে যুক্ত হবে, নাইট্রোজেন ঘটিত ক্ষার, ওই যে আমি দেখলাম নাইট্রোজেন তার সাথে হচ্ছে এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। তো কার সাথে কে যুক্ত হবে তার একটা নিয়ম আছে, নিয়মটাকে বলা হচ্ছে চারগাফ রুল। CHARGAFF, চারগাফ, CHUR হবে। ঠিক আছে, চারগাফ রুল। চারগাফ রুলটা হচ্ছে, আমি সবসময় বলি মজা করে, আমি তুমি গরু ছাগল। ঠিক আছে, মানে আমির সাথে তুমি যুক্ত হবে, আমির সাথে তুমি, অর্থাৎ অ্যাডিনিনের সাথে থাইমিন যুক্ত হবে, অ্যাডিনিনের সাথে থাইমিন একটা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হবে। ঠিক আছে, দ্বিবন্ধন, এবং এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দুর্বল। আর হচ্ছে গুয়ানিনের সাথে বা সাইটোসিনের সাথে গুয়ানিন, ঠিক আছে, গুয়ানিনের সাথে সাইটোসিন, ওটা হচ্ছে ট্রিপল বন্ধনের মাধ্যমে, 3টা বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, এটা। আর আরএনএ এর ক্ষেত্রে যেটা হয়, থাইমিনের পরিবর্তে আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল। জাস্ট এতটুকুই পার্থক্য। তো এই হচ্ছে নাইট্রোজেন দ্বারা হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, সেই বন্ধন তৈরি হওয়ার একটা প্রসেস। ওকে, এখন তোমরা যদি হচ্ছে অরিজিনাল ডিএনএ এর স্ট্রাকচারটা দেখো, হিয়ার ইজ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ। একটা সিঙ্গেল পার্ট, খুবই ছোট্ট একটা অংশ দেখাইলাম এখানে, খুবই ছোট্ট একটা অংশ। ওকে, তো ডিএনএ এর স্ট্রাকচারটা দেখতে থাকো। আমি জাস্ট কুইক রাউন্ড আমি দেখে আসবো, তোমাদের হচ্ছে ফেসবুক কমেন্টস গুলো একটু দেখে আসবো, এটা এই স্ট্রাকচারটা বোঝো কিনা সেটা একটু দেখতে থাকো। জাস্ট 2 minutes। আচ্ছা আচ্ছা, চেইন পুরোপুরি আসছে না। চেইনটা যদি পুরোপুরি না আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা করতে পারি, দুঃখিত, 1 মিনিট, এটা একটু ইয়া করতে হবে। যদি চেইনটা হচ্ছে পুরোপুরি না আসে, জাস্ট একটুখানি, একটুখানি, জাস্ট একটু।
হুম ভালো ছেলে আসলে আচ্ছা, একটুখানি ওয়েট করো তোমরা। ওকে, সো এখন আশা করি দেখা যাবে, এই যে এখন আশা করি পুরো জিনিসটা দেখা যাবে। ওকে, আচ্ছা, সো তোমাদের যদি হচ্ছে কোশ্চেন দেখি, এখন একটু কমেন্টস গুলো পড়তে আসছি। আচ্ছা, একজন বলেছেন হচ্ছে এটা থার্ড ক্লাস কিনা, হ্যাঁ এটা থার্ড ক্লাস। দেন হচ্ছে ভাইয়া লেখা দেখা যাচ্ছে না। ওকে, সো এখানে আরেকটা জিনিস, নিউক্লিন অ্যাসিড ধর্ম দেখতে পান অল্টম্যান। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি কি অল্টম্যান বলেছিলাম না কোসেল বলেছিলাম, যাই হোক সম্ভবত অল্টম্যানের ব্যাপারটাই হবে, আমি হয়তো ভুলে কোসেল বলেছি। হ্যাঁ, আমি এই জিনিসটা ভুলে কোসেল বলছি, তো খেয়ালই ছিল না। আচ্ছা, নিউক্লিনের অ্যাসিড ধর্মটা দেখতে পেয়েছিলেন হচ্ছে অল্টম্যান, নিউক্লিনের অ্যাসিড ধর্মটা দেখতে পেয়েছিলেন অল্টম্যান। আর কোসেল যেটা করেছিলেন, কোসেল হচ্ছে নাইট্রোজেন বেসকে দুইটা ভাগে ভাগ করেছিলেন, পিউরিন এবং পাইরিমিডিন দুইটা ভাগে। আমি প্রথমে যে লিখে দিয়েছিলাম ওইটা একটু তোমরা কারেক্ট করে নাও, যে নিউক্লিনে অ্যাসিড ধর্মটা দেখতে পান হচ্ছে অল্টম্যান, আর কোসেল অ্যালব্রাচেট কোসেল হচ্ছে উনি এই কি বলে নাইট্রোজেন গঠিত ক্ষার যেটা আছে ওটাকে দুইটা ভাগে ভাগ করছিলেন। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে অল্টম্যান দেখতে পান, লেখা সম্পূর্ণ দেখা যাচ্ছে না। ওকে, দুঃখিত, আসলে প্রথম দিকে আমি খেয়াল করি নাই যে দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওকে, এখানে আর একটা জিনিস আমি পুরো জিনিসটা আবার একটু রিমাইন্ড করব, তাহলে জাস্ট কুইক রাউন্ড 2 মিনিটের মধ্যে পুরো জিনিসটা আমি রিমাইন্ড করব। ওকে, টেনশন নিও না। ওকে, আমি জাস্ট একটু কমেন্টস গুলো দেখি কারোর কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, সো এখন জিনিসটা হচ্ছে অনেকের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে একজন একটা কোশ্চেন করেছিলেন যদি 3টা ফসফেট যুক্ত হয় সেই ক্ষেত্রে কিভাবে ফসফেটটা যুক্ত হবে। সো এখানে জিনিসটা হচ্ছে এভাবে ফসফেটটা যুক্ত হয়, লাইক এ হচ্ছে সুগার, তার সাথে হচ্ছে নাইট্রোজেন, এবং তার সাথে হচ্ছে এই যে ফসফেট, এটা যদি হয় এটা হচ্ছে নিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড। তো এই ফসফেটের সাথে আরেকটা ফসফেট যদি যুক্ত হয় সেটা হয় হচ্ছে ডাইনিউক্লিওটাইড, যদি আরেকটা ফসফেট যুক্ত হয় সেটা হচ্ছে ট্রাইনিউক্লিওটাইড। ঠিক আছে, সো এইভাবে যদি কাঠামোটা থাকে তখন সেটাকে বলা হয় ট্রাইফসফেট কাঠামো, মানে ফসফেট যদি নতুন যুক্ত হয়, স্পেশালি হচ্ছে ওই যে কি বলে এটিপি জিটিপি এগুলোর ক্ষেত্রে ফসফেট কিন্তু প্রত্যেকে নিজের নিজের সাথেই যুক্ত হয়। আর যখন ডিএনএ এর কাঠামো তৈরি হচ্ছে, ডিএনএ বা আরএনএ এর কাঠামো তৈরি হচ্ছে, তখন সুগারের সাথে এভাবে ফসফেট যুক্ত হয়ে চেইনটা তৈরি করছে। ঠিক আছে, সুগার ফসফেট যে চেইনটা রয়েছে সেই সুগার ফসফেট চেইনটা তৈরি করছে। ওকে, সো এই হচ্ছে পুরো জিনিসটার কাঠামো। এখানে হচ্ছে আচ্ছা, একটা জিনিস আমি হচ্ছে সবার কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু সমস্যা হচ্ছে, আমার এখানে টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, যার জন্য হচ্ছে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমি পুরো ডিএনএটার উপরে আমি প্রমিস করছি, ডিএনএটার উপরে আমি আবারও একটা ফুল ক্লাস নিব, পুরো ডিএনএটা আবার নতুন ভাবে বুঝাবো। অ্যাকচুয়ালি আমার এখানে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমার এই মুহূর্তে ক্লাসটা অফ করতে হচ্ছে। যারা বুঝতে পেরেছো ভালো, আর যারা বুঝো নাই তারা আমি নেক্সট ক্লাসে, আমার নেক্সট যেদিন ক্লাস রয়েছে আমি অবশ্যই পিপিএস এ আমি পোস্ট করে দিব কবে ক্লাস নিব, সেই অনুসারে আমি তোমাদের পুরো ডিএনএটা আবারও বুঝাই দিব। আমার একটু সমস্যার জন্য আমি এখন বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে ছিল এতক্ষণ। সো আন্তরিকভাবে আমি আবারও দুঃখিত যে আমার ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে, আমি এটা আবারও বুঝাই দিব, আমি প্রমিস করছি এটা আবারও বুঝাই দিব। সো ডোন্ট ওয়ারি গাইস, যারা ক্লাস পাও নাই বা যারা ক্লাস করতে পারো নাই, বা শুরু থেকে যেহেতু অনেক সমস্যা ছিল বা যে জিনিসগুলো হচ্ছে তোমরা বুঝতে পারো নাই, সেই জিনিসটা আমি আবারও হচ্ছে একবারে সম্পূর্ণ সলভ করে দিব। ওকে, সো আজকে হচ্ছে ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পিপিএস এর সাথে থাকার জন্য, এন্ড আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত সমস্যাটার জন্য। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার ডিএনএ নিয়ে আলোচনা হবে। ওকে, আর যারা ক্লাস করতে পারে নাই বা ক্লাস পাও নাই তাদেরকে জানাই দাও নেক্সট ক্লাসের সাথে থাকার জন্য। ওকে,
আল্লাহ হাফেজ এভরিওয়ান।